22 জানুয়ারি থেকে দলীয় প্রতিশ্রুতি ও পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলটির এই শীর্ষ নেতার কাছে নেতাকর্মী থেকে সাধারণ মানুষ প্রত্যাশার পারদ বরাবরই ঊর্ধ্বমুখী। ব্যতিক্রম নন দীর্ঘ উন্নয়ন বঞ্চনার শিকার উত্তরাঞ্চলের মানুষও। নেতার কাছে এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি তিস্তার ন্যায্য হিস্যা, উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে একটি কার্যকর রোডম্যাপ। মোহাম্মদ হোসেনের প্রতিবেদন। I have a plan for the people of my country. 17 বছরের আক্ষেপ ঘুচিয়ে দেশে ফেরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক আই হ্যাভ এ প্ল্যান বক্তব্য ঘিরে প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ মেলাতে ব্যস্ত রাজনীতিবিদ থেকে দেশের সাধারণ মানুষ। এ প্রেক্ষাপটে দীর্ঘদিনের অবহেলা, বঞ্চনা আর প্রতিশ্রুতিহীনতার উত্তর খুঁজছে দেশের উত্তরাঞ্চলের মানুষ। আসুন আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। উত্তরাঞ্চল মানে এই কৃষি, আর এই কৃষির জন্য দরকার পানি। তিস্তার পানির ন্যায্য হিস্যা এই জনপদের মানুষের বহু বছরের প্রাণের দাবি। কখনো প্রতিশ্রুতি, কখনো আশ্বাস মিললেও এখনো অনিশ্চয়তার ঘেরাটোপে এই ইস্যু। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তারা দেশের শত্রু, গণশত্রু, তিস্তা পারের শত্রু তারা। ভারত থেকে তিস্তার পানির ন্যায্য হিস্যা আর নদী ব্যবস্থাপনা নিয়ে চলছে আন্দোলন, আর এর কেন্দ্রে দলটির উত্তরাঞ্চলের নেতা আসাদুল হাবিব দুলু। এ দাবি তো আমাদের অব্যাহত রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল যে 1 জানুয়ারি কাজ শুরু করবে, কিন্তু কাজের তো কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না। আমরা আন্দোলনে আছি, আশা করি জনগণ ম্যান্ডেট দিলে বিএনপি অবশ্যই তারেক রহমানের নেতৃত্বে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করবেন। একসময়কার লাঙ্গলের শক্ত ঘাঁটিতে এবার নজর আছে ধানের শীষের, তাই তিস্তা অববাহিকার জেলাগুলোতে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিএনপি। একজন নীতি নির্ধারক জানালেন, ইশতেহারে তার দেখা মিলবে। আর জনপ্রত্যাশার কথা এই প্রচারণার শুরু হওয়ার আগে আমরা সেভাবে ব্যক্ত করব না। আমরা শুধু নির্বাচনী ইশতেহার ঘোষণার সময়ে সেগুলো প্রকাশ করব। উত্তরাঞ্চলের মানুষের কি প্রত্যাশা, দক্ষিণাঞ্চলের মানুষের কি প্রত্যাশা, সমগ্র দেশবাসীর কি প্রত্যাশা, যেটা তিনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান, সেই পরিকল্পনাটা কি। আমরা ইতিমধ্যে অনেক কিছু ফোকাস করেছি, বর্ণনা করেছি, সেগুলো ডিটেইল থাকবে আমাদের নির্বাচনী ইশতেহারে। বিশেষ করে তিস্তার কথা তো থাকবেই, এতে কোনো সন্দেহ নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কার্যকর রূপরেখা দিতে পারলে তার সরাসরি প্রভাব পড়বে ভোটের মাঠে। তিস্তাও যে একটা বাস্তবায়নযোগ্য একটা কর্মসূচি হতে পারে, সেই জায়গাটা প্রমাণ করার দায়িত্ব বিএনপির মধ্যে আছে। আমাদের একটা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা দরকার, তারও একটা পরিষ্কার পথরেখা কিন্তু আমার ইশতেহারের মধ্যে থাকতে হবে। তা না হলে মানুষের পক্ষে আস্থা তৈরি করা মুশকিল। দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার শিকার রংপুর বিভাগে সংসদীয় আসন রয়েছে 33টি। সব ছাপিয়ে তিস্তার ন্যায্য হিস্যা কিংবা উত্তরের উন্নয়ন বঞ্চনা আগামী নির্বাচনী অঙ্গীকারে কতটা গুরুত্ব পায়, সেটি এখন বড় প্রশ্ন। মোহাম্মদ হুসাইন, 71, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল আবেদনের দ্বিতীয় দিনের শুনানি করছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই আপিলের শুনানি হচ্ছে। এর আগে প্রথম দিন নির্ধারিত 70টি আপিল আবেদনের শুনানি শেষে 52 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন, আর একজনের প্রার্থিতা বাতিল হয়েছে। অন্যদিকে 3 জনের বিষয়টি অপেক্ষমান রয়েছে। আপিল শুনানিতে যারা প্রার্থিতা ফিরে পাবেন না তারা যেতে পারবেন উচ্চ আদালতে। নির্বাচন কমিশনে জমা পড়া 645টি আপিলের শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। এরপর 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর দিন 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামতে পারবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন শৃঙ্খলা সংক্রান্ত পরিস্থিতি সমন্বয় করতে বিশেষ সভা ডেকেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই সভা চলছে। সংশ্লিষ্ট দপ্তর, বিভাগ, বাহিনী ও সংস্থাগুলোর প্রতিনিধি এই সভায় অংশ নিয়েছেন। জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটের
প্রস্তুতির অংশ হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে এই সভা ডাকা হয়েছে। নির্বাচনে মাঠ পর্যায়ের নিরাপত্তা ও কৌশলগত দিকগুলোর দিয়ে এই সভার আলোচনায় গুরুত্ব পাচ্ছে। নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক স্বতন্ত্র প্রার্থীর 1% ভোটারের সমর্থনের রিভিউ শুনানি আজ। গণপ্রতিনিধিত্ব আদেশের বিধানের বৈধতা দিয়ে প্রায় 15 বছর আগে রায় দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ওই রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন শুনানি হবে আপিল বিভাগে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ গেল বৃহস্পতিবার শুনানির জন্য আজকের দিন ঠিক করে। এই রিভিউ চেয়ে গেল বছরের নভেম্বরে আবেদন করেন 2 জন আইনজীবী সহ 7 ব্যক্তি। আপিল বিভাগের চেম্বার জজ আদালত হয়ে আবেদনটি নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ওঠে। জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে নির্বাচনী এলাকার 1% ভোটারের সমর্থনের স্বাক্ষরের তালিকা মনোনয়নপত্রের সাথে যুক্ত করার বিধান রয়েছে। ওই বিধান সংবিধানের কয়েকটি অনুচ্ছেদ এবং আরপিওর 12-র 1 ধারা পরিপন্থী উল্লেখ করে 2010 সালে হাইকোর্ট রিট করেন মাহবুব আহমেদ চৌধুরী। ভোট আসে, ভোট যায়। প্রার্থীরা নির্বাচন আসলেই দেন বিভিন্ন প্রতিশ্রুতি। এরপর প্রার্থীরা ভুলে যায় তাদের দেয়া সেসব প্রতিশ্রুতির কথা। প্রান্তিক অঞ্চলের মানুষের দুর্ভোগ যেমন ছিল তেমনই থেকে যায়, চলে তাদের নীরব কান্না। আসন্ন ভোটে এবারও প্রার্থীরা বিভিন্ন এলাকায় উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু পরবর্তীতে আদৌ কোনো উন্নয়নের ছোঁয়া লাগবে কিনা জানেন না ভোটাররা। হামিদুল ইসলামের ছবিতে রাজু মুস্তাফিজের প্রতিবেদন। উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে এখনও কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। জেলার অধিকাংশ উপজেলার সাথে এখনও সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন। নদী ভাঙনে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট, স্কুল আর মাদ্রাসা। তবে নির্বাচন আসলেই প্রার্থীরা প্রতিশ্রুতি দেন এ সকল সমস্যার সমাধানের। প্রান্তিক ভোটারদের নানাভাবে আশ্বস্ত করে পুরো জেলার উন্নয়নের। কিন্তু নির্বাচন শেষ হলে উন্নয়ন তো দূরের কথা, তাদের আর এলাকাতেই পাওয়া যায় না বলে অভিযোগ ভোটারদের। এমপি ইলেকশন আসে, সবাই প্রতিশ্রুতি দেয়, কিন্তু আমাদের বাংটুরঘাটে ব্রিজ হয় না। এখানে রাস্তাঘাট কিছুই নাই। এখন প্রতি বছরে প্রতিনিধি আসে নির্বাচিত হওয়ার জন্য, তারা আশ্বাস দেয় আমাদের রাস্তাঘাট করে দেবো, পরে আর যারা ভোট নিয়ে যারা চলে যায় তখন আর এই রাস্তাঘাটে তাদের আর দেখা পাওয়া যায় না। মাসখানেক পরেই সংসদ নির্বাচন। বিভিন্ন দলের প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে, চাইছেন ভোট। তবে ভোটাররা বলছেন সমন্বিত পরিকল্পনা ছাড়া জেলার উন্নয়ন সম্ভব নয়। তাই যে প্রার্থী নির্বাচিত হয়ে সমন্বিতভাবে জেলার উন্নয়ন করবে তাকেই ভোট দেবে তারা। যে কোনো সরকার আসুক, যে কোনো এমপি মন্ত্রী আসুক, আমাদের এই বাংটুরঘাট ব্রিজটা যেন সে করি দেয়। নতুন মুখ যেই আসুক হলখানার দিকে নির্দিষ্ট একটা নজর জন্য রাখে, উন্নয়নের জন্য কাজ করে। আমরা এইরকম একটা লোক চাই। প্রতিবার নির্বাচন আসে যায়, এলাকার উন্নয়ন হয় না। রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা এবং নদী ভাঙন প্রতিরোধে নতুন মুখ যেই আসুক তার নিজ এলাকায় নজর দেওয়া দরকার বলে মনে করছেন বিশিষ্টজনেরা। যারা দাঁড়িয়েছেন, নির্বাচন করছেন, যারা আগামীতে ক্ষমতায় আসবেন, তাদের প্রতি আমাদের অনুরোধ যে আসুন, নির্বাচনটাকে শুধু নির্বাচনের দিকে না দেখে আমরা জেলার উন্নয়নে মানুষের সেবায় কাজ করতে পারি সে ব্যাপারে আপনারা দৃষ্টি রাখবেন। পিছিয়ে পড়া জেলা কুড়িগ্রামে যে প্রার্থী নির্বাচিত হোক, এবার সে উন্নয়নের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবেন বলে বিশ্বাস এই এলাকার ভোটারদের। আল ইমরান, ৭১। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর নারী শিক্ষার্থী ও উদ্যোক্তারা নির্বাচন কেন্দ্রের সুষ্ঠু পরিবেশের উপর গুরুত্ব দিচ্ছেন। তারা বলছেন, কেন্দ্র নারীদের জন্য সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ থাকলে তারা ভোট দিতে যাবেন। তারা মনে করেন, সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে নারীর অধিকার ও নেতৃত্ব শক্ত হবে। মোবারক হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। বিগত নির্বাচনগুলোতে সুষ্ঠু ভোট না হয় বেশিরভাগ নারী ভোট দিতে ভোট কেন্দ্রে যাননি। এবার ভোট কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু হলে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আগ্রহী বলে জানান নরসিংদীর নারীরা।
এবারের নির্বাচন নিয়ে নতুন প্রজন্মের নারী ভোটারদের মধ্যে আগ্রহ দেখা গেছে। তারা বলছেন ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারলে তারা ভোট দিতে যাবেন। আমরা অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি দিব যারা নারীদেরকে নিয়ে কাজ করে। যেই সরকার আমাদের নতুন ধারার বন্দোবস্ত বা নতুন ধারার রাজনীতিটা যেটা আমরা করতে চাচ্ছি এইটা এস্টাবলিশ করতে পারবে। এবার হচ্ছে আমার প্রথম ভোট, আমি খুব নিরাপত্তাভাবে ভোটটা দিতে চাই। সুষ্ঠু ভোটের মাধ্যমে নারী বান্ধব একটি সরকার গঠন করবেন বলে জানিয়েছেন তারা। নারী ডেভেলপমেন্টের যে কাজ করবে আমরা আসলে সেই ধরনের সরকার চাই। আমরা ঝুঁকিমুক্ত একটা ভোট কেন্দ্র চাই যেখানে আমরা নারীরা গিয়ে নির্বিঘ্নে নিরাপদে ভোট দিতে পারবো। আমরা যারা উদ্যোক্তা কাজ করি আমরা এমন একটা সরকার আমরা নির্বাচন করতে চাই আমাদের ভোট দিয়ে, যেন আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করতে পারি। নরসিংদীর 6টি উপজেলার 5টি সংসদীয় আসনে ভোটার সংখ্যা 19,71,237 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন 9,70,939 জন। হাসিবা আলী বর্ণা, 71। ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই শুনানি হবে। এর আগে গত বুধবার ট্রাইব্যুনালে এই মামলার অভিযোগ গঠনের শুনানি হবার কথা ছিল, কিন্তু পলাতক আসামি জয়ের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগের চিঠি ইস্যু না হওয়ায় শুনানি পিছিয়ে আজকের দিন ঠিক করা হয়। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট সেবা বন্ধ করে হত্যাকাণ্ডের তথ্য আড়াল, আন্দোলনকারীদের বিরুদ্ধে দমন-পীড়নে উস্কানি, ষড়যন্ত্র ও প্রত্যক্ষ সম্পৃক্ততার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিলেন আসামিরা। এছাড়াও আজ আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ। সেখানকার আরো খবর নিয়ে তার সাথে যুক্ত হচ্ছে। মাইনুল, শুনানির কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? গণহত্যার একটি অভিযোগ আনা হয়েছে সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে। এছাড়াও তাদের বিরুদ্ধে হত্যা, ষড়যন্ত্র এবং উস্কানির অভিযোগ কিন্তু রয়েছে। এবং ইন্টারনেট বন্ধ করে যে মামলাটি, যে মামলাটির আজকে শুনানির কথা রয়েছে অভিযোগ গঠনের বিষয়ে, এই মামলাটিতে প্রায় যত মানুষ মারা গেছে এই ক্ষেত্রে এই যে হত্যার তথ্য গোপন করতে বা গণহত্যা চালাতে সহায়তা করতে ইন্টারনেট বন্ধ করে এই ধরনের ঘটনা ঘটানোর কিন্তু অভিযোগ করা হয়েছে। এবং এসব মামলায় মূলত আজকে অভিযোগ গঠনের শুনানি হবে। এর আগে কিন্তু এই মামলায় যেই সকল অভিযোগ তাদের বিষয় ছিল সে সকল বিষয় তুলে ধরে কিন্তু প্রথমে তদন্ত প্রতিবেদন, পরবর্তীতে এই তদন্ত প্রতিবেদনের বিষয়ে যে এক অভিযোগ আমলে নিয়ে শুনানি তা হয়। পরবর্তীতে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এবং এরপর কিন্তু পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয় যে আসামিরা হাজির হওয়ার জন্য। এরপরে কিন্তু অভিযোগ গঠনের জন্য গত 7 তারিখ কিন্তু নির্ধারিত ছিল। তবে সেদিন যে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছিল সে স্টেট ডিফেন্সের হাতে চিঠি না পাওয়ায় মূলত শুনানিটি পিছিয়ে আজকের দিনটি নির্ধারণ করা হয় এবং আজ কিন্তু শুনানি হবে। এবং আমরা দেখেছি যে উভয় পক্ষের আইনজীবীরাই কিন্তু ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন এবং হয়তো 11:30 থেকে 12টা নাগাদ কিন্তু এই শুনানি শুরু হতে পারে। এর বাইরে আজ কিন্তু যে আশুলিয়ায় মরদেহ পোড়ানো যে মামলাটি রয়েছে, যেখানে মোট 7 জনকে হত্যা এবং 6টি মরদেহ, এর মধ্যে একজন যখন পুড়িয়ে দেওয়া হচ্ছিল তখনও জীবিত ছিল বলে বলা হচ্ছে এবং সেই মামলায় কিন্তু আজ সাক্ষ্য গ্রহণ রয়েছে। মূলত আজকে সাফাই সাক্ষী যারা আসামি, তাদের যে সাক্ষী থাকে আসামিদের পক্ষে, সেই সাফাই সাক্ষী হওয়ার কথা রয়েছে এবং সাফাই সাক্ষী শেষে এই মামলাটিও কিন্তু যুক্তিতর্কের দিকে যাবে এবং যুক্তিতর্ক শেষে এই মামলাটিও রায়ের দিকে যাবে আর কি। অর্থাৎ যুক্তিতর্ক উপস্থাপন হবে, এরপর একটি তারিখ নির্ধারণ করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এরপর কিন্তু এই মামলাটি রায়ের জন্য একটা দিন নির্ধারিত হবে। মাইনুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ। সপ্তাহের প্রথম কর্মদিবসে বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে রাজধানী ঢাকা। সকাল 8:30টার দিকে রাজধানীর বায়ুর মান সূচক ছিল 235, যা খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। মাত্র একদিন আগেই শনিবার ঢাকার বায়ুমানের স্কোর ছিল 193, যা থেকে বোঝা যায় খুব অল্প সময়ের ব্যবধানে দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
IQVIA-এর তথ্য অনুযায়ী 230 স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। জামালপুরে 10ম শ্রেণীর শিক্ষার্থী জিহাদ হত্যা মামলার দুদিনেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ বন্ধু, স্বজন ও স্থানীয়রা। বুধবার রাতে কিশোর জিহাদকে ছুরিকাঘাতে হত্যা করে স্থানীয় বখাটে মুন্না, সাইদ সহ কয়েকজন। বখাটেপনার এই প্রতিবাদের কারণেই এই হত্যাকাণ্ড বলে অভিমত সবার। 3 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের আসামি করে মামলা দিয়েছেন কিশোরের বাবা। পুলিশ বলছে, আসামিদের গ্রেপ্তারে নিহত ওই শিক্ষার্থীর সুরতাহাল প্রতিবেদন তৈরির পর মামলা দায়ের হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। জামালপুর থেকে আনসারি সুমনের প্রতিবেদন। দুদিন আগেও জিহাদ ছিল বন্ধুদের আড্ডায় প্রাণবন্ত। প্রতিবেশীরা জানান, এলাকার নারিকেলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জিহাদ সবসময় ছিল বখাটেপনা ও ইফতিজারদের বিপক্ষে। বুধবার সন্ধ্যার পর জামালপুর সদরের কেন্দ্রীয় ইউনিয়নের গহেরপাড়া মসজিদের পাশে একটি নির্মাণাধীন ভবনের ছাদে গল্প করছিল জিহাদ ও তার বন্ধুরা। এ সময় সেখানে হানা দেয় একই এলাকার কাশিম আলীর ছেলে মুন্না, তার বন্ধু সাইদ। পরে তাদের নিচে নিয়ে মুন্না ছুরি দিয়ে জিহাদকে আঘাত করে। তাকে বাঁচাতে গিয়ে আরও 3 জন আহত হয়। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন। ক্ষিপ্ত হয়ে সেখানে হাতাহাতি কিছুক্ষণ হাতাহাতি হয়। এক সময় তারা তাকে পিছন থেকে পিঠে ছুরি মারে। এর সর্বোচ্চ মানের বিচার আমরা চাই, এর ফাঁসি আমরা। সহপাঠীরা জানান, এলাকার মেয়েদের উত্ত্যক্ত করত মুন্না। এই ব্যাপারে প্রতিবাদ করার কারণেই এই হত্যাকাণ্ড। গরিব মানুষ শাস্তি দেন। আর এই কিশোর বয়সে যদি তাকে খুব তাড়াতাড়ি না ধরা হয় তাহলে অপরাধ আরো বেড়ে যাবে। এটা আমরা এলাকাবাসী যারা আছি সবাই আমরা তার সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড, ফাঁসি চাই। এ নিয়ে জিহাদের বাবা ফিরোজ মিয়া বাদী হয়ে মুন্নাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আসামি গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে। এ নিয়ে কথা বলার জন্য অভিযুক্তদের সঙ্গে বারবার যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি। হাসান আহমেদ, ৭১। গাইবান্ধার পলাশবাড়িতে ছেলের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন এক অসহায় বৃদ্ধ দম্পতি। পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই বাড়ি ঘুরে বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকার লোকজনের অভিযোগ, ওই দম্পতির সব সম্পত্তি জোর করে লিখে নিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রশাসন। সহকর্মী পাপুল সরকারের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। শীতের মধ্যেই মেঝেতে শুয়ে রাত কাটাচ্ছেন এক বৃদ্ধ দম্পতি। নেই গায়ে দেয়ার মতো গরম কাপড়। ভুক্তভোগী মাহবুব ইসলাম দোলন ও হাসনা বেগম এই মানবেতর জীবনের জন্য দায়ী করছেন নিজ ছেলে ও পুত্রবধূকে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক অত্যাচার চালিয়ে আসছিল ছেলে ও পুত্রবধূ। জোর করে সম্পত্তি নিজেদের নামে লিখে নিয়ে বাড়ি থেকে বের করে দেয়া হয় তাদের। মারধর করছে 3-4 বার, আমার স্ত্রীকে মারধর করছে, আমাকেও মারধর করছে, বাড়িতে বের করে দিল 3-4 বার। এখান থেকে আমার ছেলে এবং ছেলের বউ, আর মেয়েদেরকে উঠতে দেয় না, মেয়েদের কোনো ভরণ দেয় নেই। সমস্ত জমাজমি আমার ছেলে এবং আমার ছেলের বউ লিখে নিয়েছে। থানা তুলে নিয়ে যায়, বাড়ি ভিতরে কি করছে না করছে আমি জানি না। পরে বলে যে আমার বাড়ি ভিতরে লিখে দিছে 25 লক্ষ টাকা আমি বাবাকে দিছি। তাই কিছুই জানে না, টাকাও দেয় নেই, কিছুই জানে না, আমরা কিছু জানি না। আমার মেয়েদেরকেও কিছু দেয় নেই, আমাকেও কিছু দেয় নেই। সন্তানের হাতে বাবা মায়ের এমন নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়েছেন এলাকাবাসী। তার ভাই এসে দৌড়ে এসে আমার পাশে এসে লুকে এসে বলতেছে আমার গায়ে হাত দিচ্ছে, আমাকে এরকম টিপে ধরছে মারার জন্য। আমাদের তো ছেলে মেয়ে আছে, জমা জমি নিকে দিতেই পারে, সেজন্য ছেলের বউ এরকম ব্যবহার করবি। বাবা মার ওপর এইভাবে নির্যাতন কেউ কোনো ছেলে করেনি। আমার গ্রামবাসী সহ আমি চেয়ারম্যান হিসেবে একটা দায়িত্ব পালন করছি। আমি ওখানে যা তালা ভাঙ্গে ওনার বুড়ো বুড়ি আমি। পলাশবাড়ি থানার ওসি বলছেন, বৃদ্ধ দম্পতি থানায় অভিযোগ করেছেন। এই বিষয়ে তদন্ত চলছে। বিষয়টি
তদন্তাধীন আছে, আমরা সততা পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, অভিযুক্ত পুত্রবধূ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার কাছে যদি কেউ এ ব্যাপারে অভিযোগ দেয়, সেক্ষেত্রে অবশ্যই যিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন, ওনার ব্যাপারে আমরা দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করব। এই বিষয়ে অভিযুক্ত ছেলে ও তার বউয়ের সাথে কথা বলতে গেলে খুঁজে পাওয়া যায়নি তাদের। শান্তা ইসলাম, ৭১। গোল্ডেন গ্লোবসকে বলা হয় পার্টি অব দ্য ইয়ার। অস্কারের পর হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরের পর্দা উঠছে আজ। বাংলাদেশ সময় সোমবার সকাল, ক্যালিফোর্নিয়ায় রবিবার সন্ধ্যা। আলোকিত হবে গ্ল্যামার বিশ্বের সেরা তারকাদের পদচারণায়। ৮৩তম আসরের আলো ঝলমলে সন্ধ্যায় জানা যাবে ২০২৫ সালে সিনেমা আর টেলিভিশনের পর্দায় সেরাদের কথা। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। কাউন্টডাউন ইজ ওভার। সন্ধ্যায় মার্কিন অভিনেত্রী নিকি গ্লেজারের উপস্থাপনায় পর্দা উঠছে গোল্ডেন গ্লোবসের রোমাঞ্চকর আসরে। কে থাকছেন না সেই সন্ধ্যায়? জর্জ ক্লুনি, জুলিয়া রবার্টস, পামেলা অ্যান্ডারসন, অরল্যান্ডো ব্লুম, মাইলি সাইরাস কিংবা স্নুপ ডগদের মতো তারকাদের দুটিতে উজ্জ্বল হয়ে উঠবে সন্ধ্যা। থাকছে নমিনেশন পাওয়া সেরা সব তারকারা। তবে লড়াইয়ের উত্তাপ সেরা সিনেমায়। Guillermo del Toro's ড্রিম প্রজেক্ট গথিক সায়েন্স ফিকশন ফ্রাঙ্কেনস্টাইন, না ক্লোয়ে জারের ড্রামা হ্যামলেট, নাকি জাফর পানাহির ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট? কে জিততে চলেছে এবারের গোল্ডেন গ্লোবসে সেরা সিনেমার তকমা? রেইসে আছে কান উৎসবে গ্র্যান্ড প্রিক্স জেতা সেন্টিমেন্টাল ভ্যালু, আছে রায়ান কুগলারের সিনার্স এবং জার্মান পলিটিক্যাল থ্রিলার সিক্রেট এজেন্ট। গত বছরের চেয়ে এই বছরের যে 12টা ছবি 2024-এর চেয়ে 25-এর ছবিগুলিকে এগিয়ে রাখবে, এবং সিনার্স যে ছবিটা অনেক ক্যাটাগরিতে আছে নমিনেশন, এবং এটা কিন্তু ব্যবসায়িকভাবে সফল, এবং এটা কিন্তু ভ্যাম্পায়ার থ্রিলার একটা ছবি। এই ধরনের ছবি সাধারণত আপনার এইসব অ্যাওয়ার্ড সিজনের সেরা সিনেমা ক্যাটাগরিতে জায়গা পায় কম। ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট একটা থ্রিলার ফিল্ম জাফর পানাহির, এটা জাফর পানাহির একটা অন্যতম সেরা কাজ আমি মনে করি। দ্য সিক্রেট এজেন্ট হিস্টোরিক্যাল একটা পলিটিক্যাল থ্রিলার। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস এই 12টি সিনেমাকে জায়গা করে দিয়ে আপনার 2025-কে তাৎপর্যপূর্ণ করেছে। ড্রামা সেকশনের লড়াই যখন তুঙ্গে, তখন পিছিয়ে নেই কমেডি ও মিউজিক্যাল মোশন পিকচার সেকশন। আছে অ্যানিমেটেড ও নন ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেকশনও। সেরা সিনেমা, সেরা নির্মাতা, সেরা অভিনেতা অভিনেত্রী, টিভি সিরিজ ও পডকাস্ট সহ 28টি ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে পুরস্কার। আমরা যদি মিউজিক্যাল কমেডির দিকে তাকাই, আপনি দেখবেন এখানে মার্টি সুপ্রিম স্পোর্টস কমেডি, টিমোথি শেলামে এটার জন্য নমিনেশন পেয়েছেন। তারপরে আমরা যদি বুগুনিয়া দেখি ব্ল্যাক কমেডি, তারপরে যদি আমরা ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার দেখি ব্ল্যাক কমেডি এবং অ্যাকশন থ্রিলারের মিশ্রণ আছে। সেরা অ্যানিমেটেড ছবি বিভাগে আবার যে ছবিগুলি নমিনেশন পেয়েছে আমি দেখেছি, এর মধ্যে আর্কো, এটা দুর্দান্ত ছবি। এছাড়া আছে কেপ অফ ডিমন হান্টার্স, এটা তো সারা জাগিয়েছে গত বছর, এবং নেটফ্লিক্সের দুর্দান্ত একটা গান, ক্রিটিক্সে সেরা গান হয়েছে, অস্কারের শর্ট লিস্টে আছে। এছাড়া আপনার অ্যানিমেটেড আর অন্যান্য ছবির মধ্যে এলিও ভালো কাজ। ডি ক্লার্ক প্রোডাকশনসের ব্যানারে বিশ্বের প্রায় 400 নির্বাচিত সাংবাদিকদের ভোটে নির্বাচিত হবেন হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন আয়োজিত আসরের তারকারা। গোল্ডেন গ্লোবসের এবারের বোনাঞ্জায় বাংলাদেশ থেকে থাকছেন পাঁচজন জুরি। যুক্ত হতে পারেন আপনিও। চোখ রাখতে পারেন সিবিএসের সরাসরি সম্প্রচারে কিংবা প্যারামাউন্ট প্লাসের লাইভ স্ট্রিমিংয়ে। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।